দিকে যান, আপনারা তো সামনে। আমি কিছু সময় দিছিলাম আর কি ভাই। আলমগীর ভাই সামনে তাকে বলবেন, হ্যাঁ? কি নেই হচ্ছে এ মনি ভাই, সবাই কি রেডি হয়েছেন ভাইয়া? আমার সামনে তো আরো আছে। এই রাজা, কোন দিকে যাওয়া লাগবে? তুমি এদিকে আসলে লেগে বসো না। রাজা, পিছনে গেলেই তো পিছনে যাও। মনি ভাই পিছনে যাও, আপনি তো ফ্যান রাজা ভাই, ইয়ে, শুরু করেন। মনিরুল ভাই, অডিও ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, কথা বলবেন। মোবাইল ওপেন দেখো। হ্যাঁ আলমগীর ভাই একটু আমার দিকে একটু তাকায়, আমি একটু আপনার সাথে একটু কথা বলি। সেটা হলো যে আপনার একাডেমিক নামটা কি? আলমগীর হোসেন না আলমগীর কবির? মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেন। আলমগীর কবির কে আপনার ফেসবুক আইডিতে শুধু নাকি আপনার পারিবারিক নাম কবির? না, আমাকে পারিবারিক নামেও কবির নামে চেনে, এখানেও চেনে, কিন্তু আকিকা করা নাম আলমগীর হোসেন। হোসেন। আচ্ছা, ওটাই আপনার থাকবে। অনার্সের সেশন কত? 9-10। 2009-10। আপনি কি পাশের সন নাকি? না, এটা ভর্তি এটা ভর্তি সন। সন। আপনি পাস করেছেন আপনার অনার্স 2014 না 15? 14। অনার্স 2014, অনার্স মাস্টার 2015। অনার্স আপনার পয়েন্ট 3.47। জি আমি ঠিক আছি তো? জি। আচ্ছা, 3.47 এটা কি প্রথম শ্রেণী বলে নাকি? প্রথম শ্রেণীতে কি প্রথম হয়েছেন আপনি? জি, এই সারা বাংলাদেশে আপনার চার কারো পয়েন্ট বেশি নাই? আমাদের সাবজেক্টে এর চেয়ে বেশি নাই আর। এটা কি অনার্সে? জি, অনার্স। আপনার রেজাল্টটা কি দেখাতে পারবেন? জি, এই যে আমার একটু দেখাবেন। রেজাল্ট কি শুধু এটা আপনার কপিটা নাকি? হ্যাঁ, আমার কপিটাই তো। এই মোবাইল ভাই একটু হাতটা ডালে সরান তো। এটা এ ভাই আমি দেখা রাখি এই যেটা। কত সিজিপিএ কত আছে? CGPA 3.47 on the scale of 4.00। হ্যাঁ, 3.47 ঠিক আছে, কিন্তু এটা কি আপনার কাছে সর্বোচ্চ? রাষ্ট্রবিজ্ঞানে এটা সারা দেশের প্রথম। সর্বোচ্চ? হ্যাঁ, এটাই সর্বোচ্চ। আচ্ছা, আর মাস্টার্সে আপনার 3.44। একটু দেখি ভাই ওটা। আচ্ছা, 3.44। জি। এখন আমার প্রশ্নের জায়গাটি হলো যে আপনি এই যে স্ট্যাটাসটি দিলেন, হ্যাঁ, আপনি যে স্ট্যাটাসটি দিলেন যে ভাতের জন্য আপনি পড়াতে চান, হ্যাঁ, আপনি আসলে চলেন কিভাবে? এই যে আপনার পড়াশোনা শেষ হয়েছে মোটামুটি 2-3 বছর না আরো বেশি হবে, হ্যাঁ, এরপর থেকে আপনি কিভাবে চলছেন সেটা একটু বলেন। বা ভাতের জায়গাটাতে কেন আসলেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। সোজা নয়। আমার 2018 সালের 2 ফেব্রুয়ারি মেবি মাস্টার্সের রেজাল্ট দিয়েছে। হ্যাঁ, তো আমার অনার্সের রেজাল্টটাও ভালো ছিল, মাস্টার্সের রেজাল্টটাও ভালো ছিল। তো আমি ভাবলাম যে একটু ভালো করে পড়াশোনা করলে, চাকরির প্রিপারেশনটা নিলে আমার মনে হয় ভালো একটা চাকরি হবে। বিশেষ করে সবারই এটা স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরি হোক ভালো। তো আমার রেজাল্টটা ভালো ছিল, সেই দিকটা থেকেই আমি আসলে চাচ্ছিলাম যে ভালো কিছু করার। সেজন্যই আমি আসলে খুব হার্ড ওয়ার্কিং করছি, পড়াশোনা করছি, চাকরির প্রিপারেশন নিছি। উডবার্ন লাইব্রেরিতে গেছি সকালবেলা, তারপর দুপুরে শুধুমাত্র রুটি খেয়ে ওখানে থাকছি সারাদিন, তারপরে সন্ধ্যার সময় বেরিয়ে আসছি। হ্যাঁ, লাইব্রেরিতে এখন আমার নাম এন্ট্রি করা আছে, আপনারা দেখলে ওখানে দেখতে পারেন। তো এটা সব ছাত্ররই আসলে স্বপ্ন যে ভালো রেজাল্ট করার পরে একটা ভালো চাকরি ডিজার্ভ করে, এরকম একটা। তো সেই জায়গাটা থেকে আমারও এরকম একটা স্বপ্ন ছিল যে আমার যেহেতু রেজাল্টটা ভালো, অনার্সে আমি ফার্স্ট হলাম, মাস্টার্সেও আমার রেজাল্টটা ভালো হলো, তো আমি চাচ্ছিলাম যে ভালো একটা চাকরি, মানে আমার জন্য সুইটেবল হয় এরকম একটা চাকরি আসলে দরকার। সেই দিকটা থেকে আমি তখন পড়াশোনা করলাম, তখনও আমি একটা টিউশনই করতাম। হ্যাঁ, টিউশনি করেই চলতাম। আর মাঝে 18-19 সাল এভাবেই চললাম। 20 সালে এসে যখন দেশ বন্ধ হয়ে গেল, 19 সালে কিন্তু আমি কয়েকটা চাকরি পরীক্ষায় টিকলাম। তখন আমার কনফিডেন্সটা আরও বেড়ে গেল যে আমি বুঝি পড়াশোনা করলে হয় ভাইবা থেকে বাদ হয়ে যাচ্ছে। তো আমি মনে করলাম যে আমি বুঝি পড়াশোনা করলে আরও ভালো কিছু করবো। হ্যাঁ, তো সেই দিকটা থেকে আমি আরও ভালো পড়াশোনা করা শুরু করলাম। আর তখনই এই আমাদের কোভিডটা এসে সব কিছু, সারা বিশ্ব তো বন্ধ হয়ে গেল, এটা তো সবার মেনে নিতে হবে। তো আমিও মেনে নিলাম, নিয়ে আমিও বাসাতেই পড়াশোনা করলাম, পড়াশোনা শুরু করতেছি। আর এদিকটায় আমার যে টিউশনিটা ছিল ওটাও করতেছি।
আর চাকরির পরীক্ষাগুলো হচ্ছে না। চাকরির পরীক্ষাগুলো হচ্ছে না, আমি ভাবলাম যে এগুলো সব কাটিয়ে উঠলে তারপর তো চাকরি পরীক্ষা হবে। এর মধ্যে যতগুলো সার্কুলার দিচ্ছে সবগুলো সার্কুলারই আমি অ্যাপ্লাই করে রাখতেছি, যে করোনার পরেও আবার আমাদের সার্কুলার দিল, সুযোগ দিয়ে দিল যে নভেম্বর পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমি তখনও সবগুলোই অ্যাপ্লাই করে রাখলাম যে যদি কোথাও হয় বা আমার তো প্রিপারেশন ভালো আছে, এই পরীক্ষা দিতে দিতে আমার চাকরি হয়ে যাবে। তো 20 সালের মার্চে এসে 25 মার্চে এসে বন্ধ হয়ে গেল সব কিছু। আর এদিকে আমার কিছু 1 মাস পরে আমার বাবার করোনা হলো। করোনা হয়ে আমাদের ছোট্ট দোকানটা বিক্রি করে দিল। তো তখন বাবা বললো আমাকে যে বাবা তুমি আর এত চাকরি বাকরির চিন্তা ভাবনা করো না, ভালো কিছু তুমি আপাতত যা পাইবা তাই করো। তো ওনার কথা শুনে আমারও ভিতরটা নেড়ে উঠলো যে না আমিও যা পারি তাই করি। এরপরে আমি ঢাকায় চলে গেলাম। ঢাকায় গিয়ে আমার বন্ধু ওখানে থাকে, ও ডাইনিংয়েই থাকতো। তো আমিও ওর কাছে মানে ওর পায়ের কাছে একটা জায়গায় চেয়ারের কাছে ঘুমাতাম। আমরা দুজন ওই এক খাবারটাই ভাগাভাগি করে খাচ্ছিলাম। যখন আমি ঢাকায় থাকতাম তখন আমার এই বন্ধু খাবারটাকে ইন্টারাপ্ট করি। আলমগীর ভাই, এই লড়াই সংগ্রামগুলো এখানে যতগুলা স্টুডেন্ট আছে যারা চাকরি করতেছে, আমরা এই সংগ্রামগুলো করে এসেছি। আপনি একটু এই যে ভাতের বিনিময়ে পড়াইতে চান, এই আইডিয়াটা কিভাবে আসলো, কেন আসলো, এটা একটু এই জায়গায় আমি আপনার বলে আমরা শুনেছি। সবগুলো বলে ওই দিকটা যায়। আমরা জানি আপনি তো বলেছেন, আপনি অনেক টেলিভিশনে আপনার লড়াই সংগ্রামের কথা বলেছেন, আপনার মায়ের সংগ্রামের কথা বলেছেন, আমরা সবই জানি। আমাদের এখন জানার জায়গাটা হচ্ছে যে এই যে আপনি কত তারিখে, এটা 22 কি 25 জানুয়ারি আপনি বোধহয় পোস্টারটা দিয়েছেন, 21 তারিখে দিয়েছেন। এর আগে আপনি দেননি কেন, বা 21 তারিখে আপনি এই আইডিয়াটা কেন আসলো আপনার, যে আপনি এইটা একটু বলেন। কারণ একটু বলি, আপনি যেহেতু জহুরুলনগরে থাকেন, ওই কলেজ এলাকা অসংখ্য এরকম প্রাইভেট পড়ানোর বিজ্ঞাপন আমরা দেখি, ছাত্ররা টিউশন, আমরা নিজেরাও টিউশন করছি। এখন বিষয়টা হলো যে এই জায়গাটা আপনি একটু ক্লিয়ার করবেন যে আপনার এইটা কেন আপনি লিখলেন। আচ্ছা ঠিক আছে, এইটা একটু ক্লিয়ার করবেন। তো আমি ঢাকা থাকতে গার্মেন্টসেও জব করলাম। গার্মেন্টসে জব করে আমাকে রাতের বেলা ওনারা ডিউটি দিলেন। তো এখানে আমার চাকরি পরীক্ষাগুলো দিতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি ভাবলাম যে বগুড়ায় গিয়ে যদি কষ্ট করেও থেকে আবার পড়াশোনা করা যায় তাইলে আমার মনে হয় আবার ভালো চাকরি হবে। সেই জন্য আমি বগুড়ায় ফিরে আসলাম। বগুড়ায় ফিরে এসে আমার সব ফ্রেন্ড সার্কেলদের সাথে যোগাযোগ করতেছি যে ভাই আমার একটা টিউশনি লাগবে, তোরা আমাকে টিউশনি দে। তো সবাই একই কথা বলতেছে যে এই সিচুয়েশনে নতুন করে টিচার নেওয়া হচ্ছে না, ওই পুরাতন টিচারটাই পড়ানো হচ্ছে, তবুও যদি আমরা পাই তোকে আমরা দিয়ে দেবো। তো এভাবে 6-7 মাস চলতেছে। আমার আসলে টিউশনি হচ্ছে না এরকম একটা ব্যাপার। আমি একটা টিউশনি পেলাম 1500 টাকা, সেটা হলো নুরানি মোড়। ওনাদের সাথে কথা হলো, ওনারা 1500 টাকা দিতে চাইলেন। তো 1500 টাকা দিয়ে আমি টিউশনিটা করতেছিলাম। ওই 1500 টাকা দিয়ে আমি চলাফেরা করতেছি। আবার বন্ধুদের থেকে টাকা ধার করে যখন আবার দেশে সব কিছু খুলে দিল, আমাদের চাকরি পরীক্ষাগুলো নিচ্ছে, তো তখন আমি চাকরি পরীক্ষাগুলো দিতে চাই। আমার বন্ধু বান্ধবের থেকে বেশিরভাগ টাকা ধার করি, বা এই 1500 টাকার মধ্যে যে 2-1টা পরীক্ষা দেওয়া যায় বা আমার আনুষঙ্গিক বিষয়গুলো মেটানো যায়, এটা আমি মেটানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এই 6-7 মাস ধরে আমার খাওয়া দাওয়ার গড়বড় হয়ে যাচ্ছিল, আমার শরীরটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমি বাড়িতেও যোগাযোগ করে বলতে পারতেছি না যে আমার একটু টাকা পয়সা লাগবে, ওদিককার আমাদের বাড়ির অবস্থাও শোচনীয়। আবার এদিকে টিউশনিও পাচ্ছি না, এদিকে আবার আমি যে বাসাটায় থাকি ওনারা আমাকে থাকতে দিয়েছে, শেল্টার দিয়েছে শুধু থাকার জন্য। ওনারা আমি যখন ওনাদের বাসায় উঠি হাতে পায়ে ধরে উঠছি যে আমার আসলে মেসে থাকলে সমস্যা হচ্ছে, যে টিউশনি করে চলা আবার হলো পড়াশোনা করা, সব দিকেই সমস্যা হয়, একটা মাত্র টিউশন। তা আপনাদের বাসায় যদি থাকতে দিতেন তাহলে আমার আসলে এই মানে মেস ভাড়াটা বেঁচে যেত। সেজন্যই আমি ওনাদের বাসাটায় গিয়ে উঠলাম, আর ওনারা আমাকে থাকতে দিলেন। আর ওনারা গোটা ফ্যামিলি নিয়ে ঢাকাতে থাকেন, বগুড়ায় থাকেন না। ওনারা মাঝে মাঝে ঈদের সময় শুধু আসেন এখানে ঈদ করতে, বা হয়তো বা 2-3 মাস পর পর আসেন। এই বিজ্ঞাপনটা আপনি কেন দিলেন ভাই, বুদ্ধিটা কোথা থেকে আসছে? আচ্ছা ঠিক আছে। তো আমি যখন 1500 টাকায় চলতেছিলাম, ভাই আপনার যেটা প্রশ্ন করছে ওটা উত্তর দেন। না আমাকে তো বলতে হবে। না, আপনি বলেছেন তো ভাই, গোটা বাংলাদেশ জানে, আপনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন। আপনি শুধু ভাতের বিনিময়ে পড়াইতে চান, এটা আপনি প্রিন্ট করছেন কোত্থেকে? আচ্ছা আচ্ছা আমি বলি। হ্যাঁ, ওইটা বলেন।
রাতের বেলা আমাকে ওই টিউশনিটাই ভাত দিচ্ছে, আমার সকালবেলা আর দুপুরবেলা খাওয়া হচ্ছে না। এই 1500 টাকায় আমার হচ্ছে না, ঢাকায় যাওয়া আসা, আবার বন্ধুদের থেকে আমি ধারও করতেছি, এদিকে আবার টিউশনি পাচ্ছিও না। আমি মেডিকেলে গেলাম, ডাক্তার দেখালাম, আবার এমনি স্থানীয় দোকানেও গেলাম, ডাক্তার দেখালাম যে স্যার আমার হয়েছে কি আসলে দেখেন তো। তো উনি বললো যে তোমার মনে হয় খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে না, সকাল দুপুরে এসব মনে হয় রাতের বেলা এসব খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, তুমি একটু ভালোভাবে খাওয়া দাওয়া করো আর ক্যালসিয়ামের ওষুধ খাও। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আমার তো খাওয়া দাওয়াটারই সমস্যা হয়ে যাচ্ছে, আমি সকালবেলা খেতে পারছি না, দুপুরবেলা খেতে পারছি না, শুধুমাত্র রাতে টিউশনি করতে গিয়ে ওইখানটায় আমার ভাত খাওয়া হচ্ছে, আর সকালে হয়তো বা চিড়া বা পাউরুটি এরকম করে খেয়ে থাকতে হচ্ছে। তো আমার মনে হলো যে সব দিক থেকেই টিউশনি পাওয়া যাচ্ছে না, আবার এদিকে কোম্পানিগুলোতেও আমাকে আর্টস ব্যাকগ্রাউন্ড দেখে নিচ্ছে না, আবার কোনো প্রতিষ্ঠানেও নতুন করে এমপ্লয়ি নিচ্ছে না, এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও আবার যাদের চাকরি আছে তাদেরই চলে যাচ্ছে, আমাকে নেবে কিভাবে। তো আমি ভাবলাম যে আমার শরীরটা যখন খারাপ হয়ে যাচ্ছে, তো শুধুমাত্র যদি ভাতের বিনিময়ে আমাদের বাসার আশেপাশে কেউ পড়ায় তাহলে তবুও আমি পড়াবো। এই চিন্তা ভাবনাটা করে আসলে আমি আমার নিজেই মানে নিজের মাথা থেকে এটা বুদ্ধি আসলো যে শুধুমাত্র ভাতের বিনিময়ে যদি আশেপাশে কেউ দুবেলা ভাতের বিনিময়ে আমাকে দিয়ে পড়িয়ে নেয় তাহলে আমার একটু সুবিধা হয়, আমার শরীরটাও বেঁচে যায়, আসলে আমার ইনকামের সোর্সও নাই, আপাতত আমি চলার চেষ্টা করি, আসলে আমার শরীরটা ঠিক হোক, আমি নিজেকে সার্ভাইভ করি, তারপরে তো আমি পরীক্ষাগুলো দিচ্ছি, আমার যে কোনো জায়গায় চাকরি হয়ে যাবে। তো আমি 8-10টা এরকম পোস্টার করে নিলাম একটা দোকান থেকে, ওটা মানে ফটোকপি দোকান থেকে আমি নিজেই ওটা লিখছিলাম, ওটা নিজেই লিখছি যে ভাই আমাকে এভাবেই লিখে দেন, আমাদের বাসার আশেপাশে আমি আসলে এটা লাগাবো, লাগিয়ে কারো যদি চোখে পড়ে কোনো বাবা মার যে বাসার আশেপাশেই থাকে তাহলে ও এসে আমাদের বাচ্চাটাকে পড়াক, হয়তো বা পড়ায়া সকালবেলা নাস্তাটা করে গেল, আবার দুপুরবেলা খাবারটা খেয়ে গেল, আসলে এই ধারণাটা থেকেই আমি এই পোস্টারটা লাগিয়েছি। ভাই আরেকটা বিষয় সুজন ভাই একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে যে অশ্লীল যে পোস্টগুলো দিতেন বা কমেন্টগুলো করতেন সেগুলো আমাদের কাছেও আছে বা আপনি সেগুলো ডিলিটও করেছেন, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? আচ্ছা, কি ধরনের অশ্লীল? আচ্ছা, এইটা তার আগে আপনি এটা একটু পড়েন, এটা কি আপনার লেখা? জি আমার লেখা। আচ্ছা, এই যে আপনি লিখেছেন পড়াতে চাই লিখে পোস্টার লাগিয়েছি, মাশাআল্লাহ পর্যন্ত 4টা মেয়ে ফোন দিয়ে সরাসরি বিয়ে করতে চেয়েছে, মানুষ এতটা মানবিক হয় কি করে? আচ্ছা, এটা হলো আমার একটা মানে আমি একটা মানবিক দিকে মানে সমস্যার মধ্যে আছি, ভাতেরই আমার সমস্যা হয়ে যাচ্ছে, আমি পোস্টার লাগাইছি, এখানে 2-3টা মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কি টিউশনি করবেন, এরকম বলতে তাইলে আপনি বিয়েই করেন না আমাকে, তাইলে তো ভাত খেতে পারেন। হ্যাঁ, তো আমি ভাবলাম দেখেন তো আমার নিজেরই পেট বাঁচতেছে না, তো ওনারা আমাকে ফোন দিয়ে কেন এই কথা বলবে? হ্যাঁ, এই কথাটাই আসলে আমি এখানে লিখেছি। এইটা আপনি করোনা টিকা কি দিয়েছেন? এটা আসলে আমি যেটা আপনি একটু ব্যাখ্যা দিবেন, এটা হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে ইয়োগা করি, জিমন্যাস্টিক্স করি, এটা নিজেই মানে ইউটিউব দেখে শিখেছি এটা। তো শেখার পরে তো আমি শারীরিক দিক দিয়ে সচেতন। আপনি তো ফোন ইউজ করেন আপনার বন্ধুর, আপনি ইউটিউবটা কবে থেকে ইউজ মানে দেখা শিখলেন? বন্ধু আমাকে অনেকদিন আগে থেকেই ফোন দিয়েছে, আর এর আগে আপার ফোন ইউজ করতাম। আচ্ছা, হ্যাঁ, আমার আপার ফোন নিয়ে এসে ইউজ করতাম, সেটা আমি আপাকে ফিরিয়ে ঠিক আছে, হ্যাঁ ইয়োগার ব্যাখ্যাটা বলুন। আচ্ছা, তো ইয়োগা করতাম, তো আমার মধ্যে একটা স্বাস্থ্য সচেতনতা ব্যাপার আছে, এটা নিয়ে আমার ফেসবুকে ভিডিও আছে যে ইয়োগা কিভাবে করতে হয়, আমার একজন গুরুজি ছিলেন, উনি আমাকে শিখেছিলেন ইয়োগাটা। হ্যাঁ, তো এই বিষয়টাই আসলে আমার এই যে কখনো আমি বোল্ড ছবি ছেড়েছি এটা ফেসবুকে, এটা আসলে আমার শারীরিক স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা আমি ফুটিয়ে তুলেছি। এখানে অন্যভাবে মানে কাউকে কোনো ইনবক্সে গিয়ে খারাপ কথা বলা, আমার ইনবক্সের কথা বলি না আলমগীর ভাই, এটা আপনি পাবলিকলি পোস্ট করেছেন, জি পরে ডিলিটও করছে, কি স্বাস্থ্য ডিলিটও পরে করেছেন, ডিলিট করছে। হ্যাঁ, ছবিগুলো ডিলিট করছেন কেন? এই ছবি দিয়ে কি স্বাস্থ্য সচেতনতা আপনি দেখাচ্ছেন? এবং প্রকাশ্যে সিগারেট খাওয়া ছবিগুলো দেখাচ্ছে, এটা দিয়ে ও আচ্ছা জি, আপনি এটা একটু বলেন, এখানে কি স্বাস্থ্য সচেতনতা আপনি দেখাচ্ছেন বলেন? আমি ইয়োগা করে এখনো ফিট আছি এত বছর বয়সে। ও এটা আপনি দেখেন, এত বছর বয়সে আপনি তো আমাদেরও ছোট, তাই না? আচ্ছা, আপনি ব্যাখ্যা দিতে পারবেন না, ঠিক আছে? আপনি এটা কি বিয়ার আপনি খেয়েছিলেন? না আমি খাইনি। এইটা আমি যখন মেসে থাকতাম তখন ওনারা মেসে পার্টি করতেছিল, আমার বন্ধুর মেসে যখন থাকতাম ওনারা পার্টি করতেছিল,
তো আমি আসলে বিয়ারের বোতলটা চিনি না, আমি মনে করছি এগুলো স্ক্যান বা কোকা কোলা ওরা কিনছে। হ্যাঁ, তো সবাই ছবি তুলতেছে, আমিও ছবি তুললাম। তোলার পরে ওনারা খাওয়া দাওয়া শেষ। আমি কিন্তু বিয়ারও খাই নাই, আমি দেখিও নাই ওনাদের খাওয়া দাওয়া। আমাকে লাস্টে এসে বললো যে তুমি কি কোক খাবা নাকি? আমি বললাম যে না, আমি কোক খাই না ভাই, আমি আসলে সুগারটা খাই না। তো সেই দিক থেকে তো সেই জন্য ওনারা সবাই পোস্ট করলেন এরকম, তো আমিও ফান করে আসলে এটা পোস্ট করলাম। আমার আসলে ফান করে জি, পোস্ট করেছেন। আমার আসলে ওটা খাওয়া দাওয়ারই নাই। আপনি আপনার এই এদিকে ধরুন। এইটা কি? আচ্ছা, ওখানে কি স্ট্যাটাসটা লেখা আছে আপনি একটু পড়ে আমাকে। আপনি ল্যাম্প গরম করতে চাইছেন না? আচ্ছা, এখানে আসছে এটা আমাকে এখন মোলার কোনটা কোনো বুঝাতে হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এসে গেছি তোমাদের লেপ গরম করতে। হ্যাঁ, তো মূলা খেলে, এটা মূলা নিয়ে আমাদের সবার মাঝে একটা মানে ফানিমূলক একটা জিনিস আছে। হ্যাঁ, যে মূলা যারা খায় আসলে পেট নষ্ট হয়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এই ফানটার করে আমি আসলে মূলাটাকে দেখেছি যে হাই বন্ধুরা, শীত এসে গেছে, আমিও এসে গেছি আপনাদের এখন আপনি কি মূলা না, আপনি কি মূলাকে আমি বুঝেছি, আমি আমার নিজেকে বুঝেছি। হ্যাঁ, আমি আমার নিজেকে না, আমার নিজেকে বুঝেছি। আচ্ছা, এই যে আমি মূলায় দেখে বুঝেছি যে হাই বন্ধুরা, আমি এসে গেছি, আপনারা এখন এটা আপনারা খেতে পারেন এবং আপনারা লেপ গরম করতে পারেন। এটা একটা ফানি। কি দিয়ে লেপ গরম কি খুব পজিটিভ অর্থ? আপনি আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে না, না, রাষ্ট্রবিজ্ঞানের লেপ- মাস্টার্স পড়েছেন, লেপ গরম করার আমি আপনি বলি। মিনিংটা বলেন। লেপ গরম করার বিষয়টা হলো, আমি বলি যে মূলা খেলে আমাদের সাধারণত একটা পেটের মানে গ্যাসের সৃষ্টি হয়। হ্যাঁ, তো গরম হয়। গ্যাসের সৃষ্টি হয় না, আমি বলতে দেন কিভাবে লেপ গরম হয় আমি বলতেছি। তো মূলা খেলে আমাদের বিশেষভাবে মানে বিশেষ করে অ্যাসিডিটির একটা প্রবলেম দেখা দেয়, গ্যাসের প্রবলেম দেখা দেয়, তো তো পাত মারে ভাই, শুধু আমার কথা বলেন না কেন? পাদ মারে। হ্যাঁ। তো সেটাই আমি আসলে ওটাই বুঝিয়েছি। আচ্ছা, হ্যাঁ। ওটা বুঝিয়েছেন আপনি। ব্যাপক স্বাস্থ্য সচেতন, আপনি যোগা বুঝালেন, আপনি মূলার গুণাগুণ বুঝালেন। ক্যালসিয়াম শর্ট। এই যে আপার পুষ্টিহীনতার কি সমস্যা বলেন? আপার পুষ্টিহীনতার এটা কি- সমস্যা হলো, দাঁড়ান আমি বলি। ওটা আমার একটা ছোট ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার একটা ছোট ভাই, ও নিজে থেকে ওর ছবিটা মানে ছেলে থেকে মেয়েতে নিয়ে আসছে। হ্যাঁ। এটা কি ছেলে থেকে মেয়ে? হ্যাঁ, ছেলে থেকে মেয়েতে অ্যাপসে নিয়ে আসছে। হ্যাঁ, ও নিজের ছবি মানে ওর অ্যাপসে কেউ একটা মানে ওর ছবিতে এটা দিছে। আচ্ছা। তো ওর বার্থডে ছিল, তা আমি আবার ফান করে ওর বার্থডেতে ও আবার আমাদের মতো একটু চিকনা টাইপ, ওর ওজন কম। হ্যাঁ, তো আমি বললাম যে আবার স্বাস্থ্যহীনতায় ভুগছে, এটা মানে ও অ্যাপস দিয়ে বানাইছে, সেই জন্যই আসলে এটা ফানমূলক করে ওনাকে বার্থডে উইশ করে। আচ্ছা, প্রতি রাতে যে বিরিয়ানি রান্না করতেন বা ই করতেন, এই বিষয়ে বলেন। আচ্ছা, প্রতি রাতের বিরিয়ানির ছবিগুলো আমাকে দেখান। বিরিয়ানির ছবিগুলো আমি তো এই ফোনে আছে, স্ক্রিনশট দেখাতে পাচ্ছি না। পুরো খাবারের গুলো মানে প্রতি রাতে যে বিরিয়ানি আমি খাই, না, এই ছবিটা বিরিয়ানি আমাকে পরে দেখান। রান্নার কথাগুলো বলেন। আপনি কেবল বললেন যে প্রতি রাতে আমি বিরিয়ানি রান্না। রান্নার খাবারের ব্যাপারটা বলেন। হ্যাঁ, বলেন। আপনি ঢাকা থেকে বগুড়ায় আসছেন কবে? আমি ঢাকা থেকে বগুড়ায় আসছি প্রায় 7 মাস হলো। 7 মাস হলো। হ্যাঁ, এই 7 মাসের মধ্যে আপনি এই যে ভাতের অভাবে স্ট্যাটাসটা পোস্টার বিজ্ঞাপনটা দিলেন যে আপনি ভাতের অভাবে ভাতের বিনিময়ে পড়াতে চান। জি। এই 7 মাসে আপনি মানে আপনার মানে না খেয়েছিলেন কবে? না খেয়েছিলাম মানে আমি 7 মাস আগে আসছি, 6 মাস হয়ে গেল আমি ওখানটায় টিউশনটা করি, যে একটা টিউশনই করি। আমরা 1 মাস পরে এসে টিউশন 1 মাস পরে এসেই মানে 1 মাস খুঁজলাম, খুঁজে তারপরে 1 মাস পরে এসেই টিউশনটা পেলাম। আচ্ছা, টিউশনটা পেলাম, সেখান থেকে আমি রাতের বেলা তো খাবার খাচ্ছিলাম, আর দিনের বেলা তখন থেকে আমার সকাল এবং দুপুরে খাওয়ার সমস্যা হচ্ছে। তখন থেকে আমি এক বেলায় বা চিরা বা পাউরুটি এরকম খাই। আচ্ছা। এখন এই যে আপনি পুলিশ সুপার মহোদয় আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছেন, আমাদের সাথে জি। কথা বলেছেন। হ্যাঁ। উনি যে বিষয়টা বলেন এবং আপনি ভারত বলেন বা বিবিসি, ভারতের কি আনন্দবাজার, বিবিসি, হ্যাঁ, তারা কি বুঝিয়েছে আপনি বুঝতে পেরেছেন তো? আমি ওনাদের সাথে যোগাযোগ করে কোনো ইন্টারভিউ দেইনি। আচ্ছা। ওনারা যদি এটা নিজের থেকে ওনারা ছাপায়, এখানে আমি কি করব? আচ্ছা, আপনি কারোর সাথে কথা বলেন না, আমি কোনো কারোর সাথেই আনন্দবাজার পত্রিকা কারোর সাথে কথা বলিনি, এরকম এভিডেন্স দেখাতে পারবে না। বিবিসির সাথে? বিবিসির সাথে বিবিসি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে আপনার একটা খবর ভাইরাল হয়েছে, আপনারা ওনাদের রেকর্ড চেক করলে বুঝতে পারবেন। তো আমি বললাম কী ধরনের? তো বললো যে এরকম। তো আমি বললাম যে স্যার আমি একটু সমস্যার মধ্যে আছি, সেই জন্য বিজ্ঞাপনটা দিতে আমাদের বাসার আশেপাশে, তো আমার একটা টিউশন লাগবে সেই জন্য। তো বলতে এটা কি সত্যি ঘটনা? তো আমি বললাম হ্যাঁ সত্যিই আমার টিউশনই লাগবে, সেই জন্যই আমি এটা পোস্টার দিচ্ছি। শুধু এইটুকুই আমার থেকে শুনতে হতো। হ্যাঁ, এইটুকুই শোনার ছিল। শোনার পরে উনি কোনো একটা পোস্ট এর আগে হয়ে গেছে, খবর
প্রকাশ করছে, সেখান থেকে পুরোটা কপি পেস্ট করে নিয়ে এই খবরটা ছেড়েছে। আচ্ছা, এখন এই যে বিষয়টি এইভাবে ছড়ালো, আপনি আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আপনি বলছেন যে আমি আমার শুধু আশপাশের এলাকায় লেগে আছে যাতে আমি এখানে প্রাইভেটে পড়তে চাই, ফাইন, আপনার চিন্তাকে আমি এই জায়গায় সমর্থন করলাম। কিন্তু এইটার মধ্য দিয়ে মানে আজকে এসে এই যে 21 তারিখ থেকে আজকে 2 তারিখ, মোটামুটি 10 দিন 11 দিন হচ্ছে, এই 10, 11, 12 দিন আপনার কাছে মনে হচ্ছে না আপনি বাংলাদেশকে একেবারে গোটা বিশ্বের কাছে একেবারে মানে নিচু করে ফেলছেন? আপনার কাছে না, মনে হচ্ছে আমি কিনা? এই উদ্দেশ্যে কখনোই পোস্ট দিইনি। ভাই, আলমগীর ভাই, আপনি উদ্দেশ্যে পোস্ট দেন আমি মেনে নিলাম, না, আমি এই উদ্দেশ্যে পোস্ট দিই না। কিন্তু আমি মাননীয় বাংলাদেশকে আপনি নিচু প্রধানমন্ত্রীকে করবেন কিনা? সবসময়ই ভালোবাসি, ওনাকে নিয়ে আমার ফেসবুকে লেখালেখি করি। সবই ঠিক আর আছে। তারপরে শেখ মুজিব সাহেবকে নিয়েও আমি অনেক লেখালেখি করি এবং ওই বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনের উপরে আমি রচনা প্রতিযোগিতায় 2টা বই পাইছি, এখন পর্যন্ত সেই বইগুলো আছে। হ্যাঁ, আমি আমি সবই মেনে ব্যক্তিগতভাবেই আমি আওয়ামী লীগ দলকে খুব ভালোবাসি। আচ্ছা, আপনি ভালোবাসেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি এটা করি নাই। কিন্তু হয়েছে কি না? হয়েছে কিনা আপনার কাছে এখন এসে একটু অপরাধ বোধ কাজ করছে কিনা? পুলিশ সুপার মহোদয় কিন্তু আপনাকে বলেছে না। যে আপনি এটা নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি এটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য এটা করছি, যে আমি ভাতই খেতে পারছিলাম না, সেই জন্য করেছি। আমি যে এত বড় একটা মানে বিষয়টা ভাইরাল হয়ে যাবে, এই বিষয়টা যে এত কিছু হয়ে যাবে, আমি তো এটা চিন্তা করি। কিন্তু ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য না, আমি ভাইরাল হওয়ার জন্য এটা করি নাই। আর এই আমি পোস্টটা কে, কোনো- এই ছবিটা কে দিয়েছে প্রথম জানেন? আমি এই আপনার পরিচিত একজন এই ছবিটা প্রথম ফেসবুকে দিয়েছে, এটা কি আপনি জানেন? না, আমি জানি না, আমার পরিচিত কেউ দিছে এটা আমি জানি না, কারণ এটা কোনো পেজে একটা চলে গেছে। আর সেই পেজে তো আপনার পরিচিত মানুষই তো দিয়েছে। না, কোনো শহরে আমি তো তাকে চিনি না। কোটি কোটি পোস্টার। হ্যাঁ, আপনি কি মনে করেছেন যে শুধু এটা লেখার জন্য গিয়েছে? না না, পরিচিত কেউ আলমগীর ভাই, আমরা আপনার সমস্ত কথা আপনি যা বলছেন সবকিছুই হচ্ছে যে বিচার মানে তাল গাছ আমার বিষয়টা আপনি এরকম, মানে আপনি কোনোটাই আপনি না, না। লেপ গরমকে আপনি মূলার ব্যাখ্যা দিলেন, আপনি ওই একটা মেয়ের না, না, ছবি, আমি বলি লেট মি ফিনিশ, আমি বলি, লেট মি ফিনিশ, আমাকে আপনি বলতে অ্যাপস দেন। বুঝাচ্ছেন আমাকে বলতে দেন। আমার তো মূলা নিয়ে ছবি দিছি আমি, এটা নরমাল তো পাদের ব্যাপারটাই বলি। না 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 না, লেপ গরম কাকে বলে? লেপ গরম কাকে বলে এখন এটা আপনার ধারণা, আমার ধারণা না, এখানে তো আরো অনেকগুলো মানুষ আছে। মানে আপনি- মূলা খেয়ে যে লেপ গরম কিভাবে হয় এটা তো আপনার মানে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আমি কমিউনিকেশনের ছাত্র, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না? জি। আমি ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ক্লাস পাই, আমরা কমিউনিকেশন পড়েছি। আপনার ফেসিয়াল এক্সপ্রেশন উইথ মুলা, হ্যাঁ, এটা কি বোঝায়? এটা বাঙালি বোঝে, এটা আপনি বুঝাইতে চাইছেন না মানে? না, না। আপনি আমাকে একটা জিনিস বুঝান যে আপনি গত 7-10 দিন ধরে পুরো বাংলাদেশকে, জি। আমার বগুড়া জেলাকে আপনি সারা বিশ্বের সামনে ছোট করেছেন, এজন্য আপনার অপরাধ বোধ হচ্ছে কিনা? না, আমি এটা নিজের থেকে কখনোই করি আমি না না, কোনো- আপনি কেন করবেন? ভোটটা আপনার হচ্ছে কি? আপনার বোধ হচ্ছে কিনা যে আমার দেশ আমার জন্য, আপনি বঙ্গবন্ধু সাহেবকে নিয়ে আপনি অনেক পড়াশোনা করেছেন, লিখেছেন, আপনার এই বোধটা হচ্ছে কিনা যে আমি সারা বিশ্বের কাছে আমার দেশকে ছোট করেছি? এটা আপনার মনে হচ্ছে কিনা, যেটা আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছে? না এক কথাই বলুন। আপনি একবার বলবেন যে আপনার অপরাধ বোধ কাজ করছে কি না? আসলে এই জিনিসটা ছড়িয়ে পড়ার পরে এখন নেগেটিভ পজিটিভ তো দুটো দিকই আসবে। হ্যাঁ, এখন কেউ এটা পজিটিভ দিক দেখছে, কেউ নেগেটিভ দিক দেখছে। আসলে আবার এটা বাইরের দেশেও খবরটা চলে গেল। আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সেটা সেটা আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি। আচ্ছা, আমি বলতেছি মানে এত ইরিটেট করে কথা বলার না, না, দরকার কেউ নেই। তো irritate না, না, না। এত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই তো ভাই, আমরা জানি আপনি সবকিছু। ব্যাখ্যা চাওয়ার জন্যই আমার সাথে কথা না বলেন। না, আমি আপনার সঙ্গে ব্যাখ্যা চাওয়ার জন্য, আপনি টু দ্য পয়েন্টে কথা বলবেন। হ্যাঁ, টু দ্য পয়েন্টে টু দ্য পয়েন্টে যে আপনি এই আমার 10-12 দিন ধরে আমার দেশকে সারা বিশ্বের সামনে আপনি ছোট করছেন কিনা? ছোট করেছেন কিনা, এবং সেই ছোট করার জন্য আপনার অপরাধবোধ কাজ করে কিনা? ইন্টারনেটের যুগ, সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা খবরও হয়ে গেছে। এখন আমার আসলে এখানে আমারও কিছুটা হয়তোবা আরো একটু সচেতন হওয়া দরকার ছিল, যে এভাবে পোস্টার না ছাপিয়ে আরো কয়েকদিন দেখা উচিত ছিল। হ্যাঁ, তো হঠাৎ করে এরকম আমার মানে মাস্টার শেষ করার পরে আবার চাকরিও বয়সও শেষ হয়ে গেল, সেই দিকটা থেকে আমার ভিতরেও একটা ছোটখাটো ডিপ্রেশন চলে আসছে যে চাকরি বাকরি হচ্ছে না। কারণ এই দিকটা থেকেই হয়তোবা আমি এই পোস্টারটা লাগিয়েছি, তারপরে ভাইরাল হয়ে গেল, দেশ বিদেশে এটা ছড়িয়ে পড়লো। তার মানে আপনার অপরাধ বোধ হচ্ছে না? দাঁড়ান আমি বলি, আচ্ছা আমাকে বল। গুছিয়ে একটু বলতে দেন। আচ্ছা বল। তো এটা আসলে ছড়িয়ে পড়লো সব জায়গায়, এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপনা করলো। আমাদের দেশেরও আসলে এটা একটা ভাবমূর্তিটা নষ্ট হওয়ার মতোই হলো, যে শুধুমাত্র ভাতের বিনিময়ে একজন পোস্ট দিচ্ছে। আবার এখানে সরকারি দলেরও একটা কেউ মানে তাদের মতে ওখানে তুলে ধরছে যে সরকারি দলের এটা একটা ব্যর্থতা যে একজন পোস্ট গ্রাজুয়েট ভাত পাচ্ছে না। আমি আসলে কিন্তু এই মানে সেন্স থেকে এই পোস্টারটা লাগাই, কারণ সরকারি দল অবশ্যই ওনারা খুব পজিটিভ, খুব ভালোভাবে ওনারা আগাচ্ছে। হ্যাঁ, তো আমি ব্যক্তিগত দিক দিয়ে
যে অনেকেই বলতেছে যে আপনি কেন মানে অন্যান্য কাজ করতেছেন না, অন্যান্য কাজ করলে রিক্সা চালালেও তো আপনি ভাত খেতে পারেন বা অন্য ইনকাম করেও ভাত খেতে পারেন। হ্যাঁ, তো আমি এর আগে ফুলের দোকানে ফুলও বিক্রি করছি, হ্যাঁ আমরা জেনেছি। তারপরে ফুচকার দোকানে ফুচকাও বিক্রি করছি। হ্যাঁ, তো কোথায় চাকরি করলে কি করলে আমি টাকা পাবো বা খেতে পারবো এই জিনিসটা আমি জানি। আমি শুধুমাত্র টিউশনের বিনিময়ে ভাত চাইছি, টিউশনিটাও একটা কর্ম আমি মনে করছি। ভাইয়া আমরা সবাই ভাতের জন্য কাজ করি। আপনি আমাকে একটু বলেন, এই যে বাংলাদেশটাকে আপনি নিজেও বুঝতে পারছেন বাংলাদেশটাকে ছোট হয়ে গেছে বাংলাদেশ, আপনি করেন না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনি শুধুমাত্র ওই বিজ্ঞাপনটা ছাপিয়েছেন, কিন্তু বাংলাদেশ যে ছোট হয়ে গেল এই অপরাধ বোধটা এখন তৈরি হচ্ছে কিনা? আপনি ওটা না করলে তো বাংলাদেশ এই জায়গায় যেত না। না, বাংলাদেশ আমি আমার গলিটাই লাগাইছি। এখন আপনারা মানে যারা এই পোস্টটা করেছে আসলে এটা ভাইরাল করেছে, এখানে আমার নিজেরও একটা ভুল আছে যে এটা করা ঠিক হয়নি আসলে, যে এত দূর চলে যাবে, এত দূর চলে গিয়ে একটা দেশের উপরেও মানে প্রভাব আসবে এরকম একটা ব্যাপার। তো এটা আমার নিজেরও একটা ছোটোখাটো ভুল। আবার যারা এটাকে অন্যভাবে নেগেটিভভাবে দেখিয়েছে ওনাদেরও একটা ভুল। ওনারা আমার সাথে কথা বলে মানে ছোটোখাটোভাবে মানে এটা শেষ করে দেওয়া উচিত ছিল। এখন ওনারা যে কোনোভাবেই এটাকে মানে ইস্যু করার জন্য যে যেখানে পারছে খবর ছড়িয়ে দিচ্ছে। আপনি তো বিশেষ কিছু ব্যক্তির সাথে যোগাযোগ করেন, সবার সাথে তো আপনার যোগাযোগ করেন না, না। আমি বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করি না। আমার ফোনটা দেখেন, এই না পর্যন্ত না, ফোন বন্ধ আছে, ওটা ওটা ফোন বন্ধ থাকবে, এটা স্বাভাবিক, কারণ খুলছি কি এই, আলমগীর ভাই, কল আসছে। কথা বলার জন্য আলমগীর ভাই হ্যাঁ। ফোন এটা স্বাভাবিক, আপনি যেটা বলছেন না, ফোন যেহেতু আপনার নাম্বার ভাইরাল হয়ে গেছে এটা খুব স্বাভাবিক, ফটো চলে আসবে। 231টা কল আসছে, তো আমি কিভাবে কি করব? হ্যাঁ, এখন এই যে মনে করলো না কেন? আপনি অনেকগুলো চাকরির অফার পেয়েছেন, এর মধ্যে এরকম কয়টা চাকরির অফার না, পেয়েছেন? অনেকগুলা চাকরির অফার পাইনি, কারণ আমার ফোনটাই বন্ধ আছে। তো আমাকে কল করা হয়েছিল গার্মেন্টস সেক্টর থেকে, দু এক জায়গা থেকে, যে আপনি গার্মেন্টসে জয়েন করবেন কিনা। তা আমি বললাম যে স্যার আমি তো কোয়ালিটি পোস্টে চাকরি করেছি, তো কোয়ালিটি পোস্টে চাকরি করলে আমার আরও 20-22টা অ্যাপ্লাই করা আছে, তো ওই চাকরিগুলোর পরীক্ষা আমি দিতে পারবো না। আমি আসলে এখনও পড়াশোনা করতেছি, তো আমি এমন কোনো একটা চাকরি খুঁজবো যেখানে চাকরি করেও যেন আমি পরীক্ষাগুলো দিতে পারি, এটা একটা। আর অনেকে আমাকে সেলসম্যানের অফার করেছে মার্কেটিংয়ের বিষয়টা। হ্যাঁ, তো মার্কেটিংয়ের বিষয়টা ওনাদের আমি এইভাবেই বলেছি যে মার্কেটিংয়ে চাকরি করলে আমি তো পড়াশোনা করতে পারবো না। আমি আসলে আমার টিউশনের বিনিময়ে শুধুমাত্র মানে চলার জন্য আমি আসলে টিউশনই চাচ্ছি, যে চলাফেরা করে খাওয়া দাওয়ার পরে আমি তো আরও পরীক্ষা দেবো, আমি তো আশাবাদী, আমি তো চাকরি পাবো। না, আপনি আশাবাদী থাকেন, আপনার আশা পূরণ হোক, আমরা প্রত্যাশা করি। একটা বিষয় আলমগীর ভাই, আমাদেরকে একটু গণমাধ্যম কর্মীরা আছে, আপনি একটু কনফার্ম করে দেন, কারণ কালকে আমরা 2-2.5 ঘন্টা আপনার কলেজে আপনার বিভাগে আমরা কাজ করেছি, এবং আপনি যে সারা দেশে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন, সেটা হলো আপনার টিচারদের আপনার চেনার কথা। আপনার টিচাররা কিন্তু এরকম বক্তব্য দেননি। আপনি একটু অনুগ্রহ করে আপনার কোনো শিক্ষক অথবা আপনার কোনো বন্ধু যিনি ব্যাচমেট তার সাথে একটু আমাদের কথা বলাই দেন যে আপনি সারা দেশে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন কিনা। এটা একটু দয়া করে, কারণ আপনার তো সিঙ্গেল রেজাল্ট আমরা কনফার্ম হতে পারছি না, একটু ফোন করেন দয়া করে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আসলে আমার রেজাল্টটা চেক করবেন ডিপার্টমেন্টে গিয়ে। হ্যাঁ, আমরা কালকে পাইনি রেজাল্ট হয়েছে কিনা ভাইয়া, আমরা বলি, আমি একটু বলি, আপনি অলরেডি পেয়েছেন এবং আমার টিচার থেকেও স্টেটমেন্টটা না, আপনার টিচার থেকে পেয়েছি বলতে টিচাররা কিন্তু বলেন না আপনি দেশ সেরা, আপনি দেশ সেরা, দেশের সবার মধ্যে প্রথম হয়েছে, এটা বলেননি কেন? আমি 17 সালে পাস করছি। জি, হ্যাঁ, এখন এটা 22 সাল। এই 5 বছরে ভুলে যাবার কথা না। 7 বছর 5 বছরে এটা ভুলে যাওয়ার কথাই। হ্যাঁ? এখন আমার চেয়েও ভালো ভালো রেজাল্ট করতেছে, কারণ আমি প্রথম ছিলাম যখন আমাদের পয়েন্ট সিস্টেম হলো অনার্সে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের থেকে পয়েন্ট সিস্টেমটা চালু হলো। ভাইয়া সবই ঠিক আছে, আপনি আমাদেরকে একটু কোন একজন শিক্ষক, আপনার শিক্ষক অথবা আপনার একজন সহপাঠীর সাথে আমার একটু কথা বলে দেন যে হ্যাঁ আলমগীর কবির বা আলমগীর হোসেন আমাদের ব্যাচমেট, সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। হ্যাঁ, বেশ। হ্যাঁ? হ্যাঁ, উনি কথা বলে জি। ডিপার্টমেন্টের মধ্যে এটা ডিপার্টমেন্ট 5 বছরে একবার করে হয়। বছরে ভুলে যাবে এটা। আচ্ছা, আমি রেজাল্ট কম দিচ্ছি 5 বছরে একবার হয়। না, না, ওনারা না, টিচার কালকে বলতে গেছে। কালকে বলেছে বিধান ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে উনি। স্যারেরা তো বলতেছি যে হচ্ছে আমাদের সন্দেহ আছে যে না না, উনি ওখানকার স্টুডেন্ট, ওটা ওনা, হ্যাঁ সন্দেহ আছে, ওনারা এটা বলেছেন। এটা কিভাবে হয়? আমি একটা ছাত্রের রেজাল্ট না জানতে পারি? আপনি প্রথমত তো লেখছে হচ্ছে 10-11 আর ইনি বলতেছেন 9-10। না, আমি 9-10 আমি 9-10 9-10 স্টুডেন্ট, ওখানে 9-10 বলা হয়েছে। হ্যাঁ, তো 9 তো
আচ্ছা সুযোগ ভাই এটা আমরা পরবর্তীতে কনফার্ম ব্যাপার না উনি কনফার্ম করে দিন, কলেজ কনফার্ম করেনি ভাইয়া। আমিও কথা বলছি, কথা বলছেন না আপনি? আমিও কথা বলছি। কলেজ কনফার্ম করছে না তো, আমাদেরকে তো এটা তো কনফার্ম হতে হবে। দাঁড়ান, উনি ফোন ধরুন। কাকে ফোন দিছেন? আমি স্যারকেই ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্যারকেই ফোন দিচ্ছি। উনি যদি ফোন ধরে তাহলে বুঝতে পারবেন, তাহলে উনি বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, কোথায় আছেন? আসলে লাউড স্পিকার কিভাবে হয়? স্যার, হ্যাঁ বাইরে আছেন নাকি স্যার? ও আচ্ছা স্যার, আমি অনার্সে যে ফার্স্ট ছিলাম, ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলাম, এটা কি সত্য ঘটনা না? আপনি দেশের মধ্যে থাকবেন। জি স্যার বলেন। জি স্যার বলেন। আপনি অনার্স ডিপার্টমেন্ট বাংলাদেশে ফার্স্ট পেয়েছেন আমার জানা নেই, ঠিক আছে? জি জি হ্যাঁ ঠিক আছে, জি স্যার। অনার্স ডিপার্টমেন্টে ফার্স্ট না? আচ্ছা, আমি তো আপনাদেরই ছাত্র, আমাকে তো চেনেন আপনারা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 দিন আগে বলেন। জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। উনি তো বললো যে বাংলাদেশে ফার্স্ট হননি। ডিপার্টমেন্টে ফার্স্ট, বাংলাদেশে ফার্স্ট পেয়েছে তো আমার কাছে নাই। জি স্যার। জি স্যার। উনিও তো তোকে দেখবেন। ওনার নাম কি? ওনার নাম কি? আব্দুল আর দুই হচ্ছে আপনার মাস্টার্সের রেজাল্ট হচ্ছে আপনার ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাসের মধ্যে 21 থেকে 22 সেকেন্ড আপনার। জি না, আমি মাস্টার্সের কথা বলি নাই। আমি মাস্টার্সের কথা বলি না, আমি বললাম যে অনার্সে আমি ডিপার্টমেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। হ্যাঁ, আর আমার বাংলাদেশে অবস্থানটা ভালো ছিল, আমি এটা নেটে এটা সার্চ দিয়ে দেখেছি। হ্যাঁ আমি বলি আপনি ডিপার্টমেন্টে ফার্স্ট, বাংলাদেশে ফার্স্ট পেয়েছে এই তো আমার কাছে নাই, ঠিক জি আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন। আমি রাকেশ স্যার বলছি। আমার ডিপার্টমেন্ট সব টিচাররা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, একটু পুরো নামটা একটু বলবেন। আগে স্যার আসুন আচ্ছা স্যার, আমরা একটু আসবো স্যার আপনার ওখানে। আমরা সবাই আছি এখানে। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই। আমি সব জায়গাতেই বলেছি যে আমি আপনি নেটে সার্চ দিয়ে দেখছেন ওনার অবস্থান ভালো। আমি সবসময় অনার্সের কথাই বলি, ভাইয়া আমি বলি, আমি মাস্টার্সের কথা বলি না। ভাই আমি বলি, আর আপনি মাস্টার্সের কথা বলেন না, ভাই আমরা মাস্টার্সের কথা বলি না। মাস্টার্সে আপনি 22তম হয়েছেন, আপনার রেজাল্ট শিট আছে আমার কাছে। রেজাল্ট শিট যেটা 22তম আপনারা দেখিয়েছেন, সেটা মাস্টার্সের না না, আমরা দেখাইনি এখনো, যমুনা টেলিভিশন কিচ্ছু দেখাই নাই, 7 দিন ধরে এটার ভিতরে পড়ে আছে। আপনি মাছরাঙ্গা টেলিভিশনে আপনি স্পষ্ট করে বলেছেন সারা দেশে আমি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি। হ্যাঁ। এটা আপনাকে কে কনফার্ম করেছে? এটা আমি নেটে দেখেছি। নেটে দেখেছিলেন আপনি? ওই সেটা আপনি দেখান, প্রমাণ দেখান। এখন আপনি তো ওইটা দিয়ে তো সিম্প্যাথি গ্রো করেছেন, বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সারা দেশে সেই ছেলে বাদ পাচ্ছে না। না না, আমি এটা নেটে দেখেছিলাম যে আপনি তো আমি এটি- আমার রাষ্ট্রবিজ্ঞানে আমার রেজাল্টটাই সবচেয়ে বেশি দেখাচ্ছে এবং আমার পরে একটা ইডেন কলেজের মেয়ের দেখাচ্ছে। সেটা আপনার ডিপার্টমেন্ট আপনাকে তো অফিসিয়ালি কনফার্ম করতে হবে। অফিসিয়ালি তো ডিপার্টমেন্টের মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এইভাবে রেজাল্ট আসে না। হ্যাঁ, তাহলে আপনি সেটা বললেন প্রথমে সারা দেশে, আপনি একটু বলতে পারেন যে আমি সারা দেশে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি? তো আমি যে দেখেছি এটা, আপনি দেখেছেন, আপনি দেখলে হবে, আমি একটা দেখলে আমি বিশ্বাস করব? আমার সারা দেশে প্রথম শ্রেণীতে প্রথম, এইটা বলে তো আপনি সিম্প্যাথি গ্রো করার চেষ্টা না করছেন। না, আমি সিম্পলিটি গ্রো করার চেষ্টা করিনি। আমি সম্পূর্ণ সব জায়গাতেই সত্যি কথা বলেছি। আমি এখানে আপনাদের সত্যি কথাই বলতেছি, সব জায়গাতে আমি একই কথা বলেছি। আপনি একজন মেধাবী মানুষ, আপনার প্রত্যেকটা স্ট্যাটাস, প্রত্যেকটা ছবিতে সিগারেট কেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেখানে ধূমপানের বিজ্ঞাপন বাংলাদেশে নিষিদ্ধ। জি জি জি। আপনি এই সিগারেট দিয়ে কি বুঝিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে সিগারেট খাই না। এটা মানে আপনারা দেখলেও মানে এমনিতেই এখন তো বিজ্ঞানের যুগ, ব্লাড টেস্ট করলেও বোঝা যাবে বা অ্যালকোহল পান করলে বোঝা যাবে, ব্লাড টেস্ট করলে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কোনো সিগারেট খাই না বা কোনোদিন কোনো অ্যালকোহলও পান করি। হ্যাঁ, তো আমি ছোটবেলা থেকেই হুমায়ুন আহমেদের বইগুলো পড়তাম। হ্যাঁ, এবং রবি ঠাকুরের বইগুলো পড়তাম। তো সেই দিকটা থেকে হুমায়ুন আহমেদের একটা ক্যারেক্টার ছিল হিমু। হ্যাঁ, তো আমি মাঝে মধ্যে ওই হিমু চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য হয়তো বা কারোর সাথে কোথাও গেছি, তো ওই সিগারেট খাচ্ছে, তো ওর সিগারেটটা শুধুমাত্র মুখে নিয়ে ছবি তুলছি। হ্যাঁ, আপনি সিগারেট খান না? না, আমি সিগারেট খাই না। এটা আপনারা মানে যেভাবে প্রমাণ করতে হয় যে এ সিগারেট খায়, না না, আপনার ওইটা প্রমাণ করার আমার তো দরকার নেই। আপনি তো লিখেছেন যে ওই যে সৎসঙ্গে বিরিয়ানি, অসৎসঙ্গে বিরিটানি। আপনার এই যে অ্যাস্ট্রের ছবিটা কার? এটা কার অ্যাস্ট্রে? না, ওগুলো আমার অ্যাস্ট্রে টেস্টে অ্যাস্ট্রের ছবিটা কার? এটা আমার অ্যাস্ট্রে টেস্টে কিছু না। অ্যাস্ট্রের ছবিটা কার? আপনি সিগারেট খান না, তার মানে এই অ্যাস্ট্রের ছবিটা কার? অ্যাস্ট্রে আমার না। হ্যাঁ, আপনি বন্ধুদের সিগারেট আপনি
দেখাচ্ছেন, এটা ধরেন আপনার বন্ধু রুমে সিগারেট নিয়ে আসছে, হ্যাঁ আলমগীর ভাই, আপনি এইটা হচ্ছে হাতে ধরে দেখালেন, একটা ছবি তুললেন, আমি মেনে নিলাম। জি। তাইলে আপনি বললেন এই অ্যাস্ট্রে কার, আপনি জানেন না এই অ্যাস্ট্রেটা কার। না, এটা আমার বন্ধু। মানে এটাও আপনার বন্ধু, ওরাই খায়, ওরাই খায়। আপনি তো যে বাসায় থাকেন সে বাসার তো ইয়া নাই, আপনি এই যে দাঁড়া মানে এগুলো কোনোটাই আপনি খাচ্ছেন না সিগারেট? না না, এটাও আমি খাচ্ছেন না? শুধুমাত্র- এটা মুখে ধরে আছে? হ্যাঁ, শুধুমাত্র ধরে আছে। মুখে ধরে আছে? হ্যাঁ, আমি ওটা সিগারেট খাই না। একটাও সিগারেট খাচ্ছেন না আপনি? একটাও না, আমি সিগারেট খাই না। আচ্ছা, আমার বন্ধু বান্ধবরাও জানে আমি সিগারেট, চা, কফি আপনি খাই না। আপনি বিয়ারের ছবিতে বললেন বিয়ারটা আপনার বন্ধুরা খেয়েছে, হ্যাঁ? না, আমি তো- চা, সিগারেট, কফি হ্যাঁ। খাই না, এটা আমার বন্ধু বান্ধব সবাই জানে। আর কারণ বিয়ার আমার ছবিটা মাইগ্রেন কই? আছে। আচ্ছা, আপনি সিগারেট খান না, আপনার মাইগ্রেন আছে, আপনি শারীরিকভাবে অসুস্থ। আচ্ছা, আপনার একটা ছবিতে সেনসেশন কন্ডোমের প্যাকেট কেন? ওটা একটা আমি লেখা লিখেছিলাম, আপনি ওই লেখাটা পুরোটা পড়েন। না না, আপনি এগুলো কি আসলে কি বোঝাতে চাচ্ছেন? না, এই যে আপনি আপনি- প্রত্যেকটারই ব্যাখ্যা হাজির করছেন, হ্যাঁ ফাইন, আপনি আপনার ব্যাখ্যা তো চাচ্ছেন। হ্যাঁ ব্যাখ্যা হাজির করছেন, কিন্তু ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে যে এটা আমার সমাজে চলে কিনা এই জিনিসটা। না, আপনি ওটা হ্যাঁ? দেখান আমাকে। আপনি ওই আমার পোস্টটা সমাজের মেয়েদেরকে আপনি মূলা দেখাচ্ছেন, আপনি না, আমি কন্ডোমের আমি প্যাকেট কোনো দেখাচ্ছেন, মূলা দেখাইনি। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কন্ডোমের ছবিটা আপনি দিতে পারেন কিনা? আমি ওখানে একটা লিখেছি, সেটা আপনি পড়ে দেখবেন। পড়ার পরে কন্ডোমের আপনি কেন প্যাকেট দিয়েছি সেটা হ্যাঁ দেখবেন। সেটা বলেন আপনি, না আপনি দিলেন কেন সেটা একটু বলেন। আপনি ওই লেখাটা বের করেন, আমার না। তো এই মুহূর্তে মাথায় নাই ওই লেখাটা। আপনি তো প্রচুর স্ক্রিনশট যেগুলো আমরা যে প্রচুর না, স্ট্যাটাস থেকে আপনি ডিলিট করছেন আমাকে কেন ওই এখন? লেখাটা দেখান। আপনি রিমুভ করছেন কেন আলমগীর ভাই? না, রিমুভ করার ব্যাপারটা হলো এই বিষয়টা আসলে বেশি ছড়িয়ে পড়ছে, আমি চাচ্ছি না যে এটা ছড়িয়ে পড়া। এই জন্য আমি একটা লাইভও করেছি যে ভাই আমার একটা টিউশনি হয়ে গেছে, আপনারা এটা নিয়ে আর কোনো কথা বলবেন না, সবাই চুপ হয়ে যান, আমি আর এটা চাচ্ছি না। আমি এই নিয়ে একটা লাইভও করছি। টিউশনি তো আপনার একটা আছে ইনডোর হ্যাঁ, আর একটা হয়েছে। একটা হয়েছে, মানে আচ্ছা, আমার এই ফোন যে দিয়ে বলছে। কন্ডোমের ছবি দেখার পরে কোনো অভিভাবক কি আপনাকে চাকরি দিয়ে দেবে, প্রাইভেট পড়াতে অনুমতি দেবে? আমি তো কন্ডোমের প্যাকেট নিয়ে পড়াতে যাবো না। আমি কি যাবেন না সেটা সুযোগ ভাই শেষ করি আমরা, শেষ করে দেন। ভাই সর্বশেষ ভাই আপনার যদি চাকরি হয় আপনি চাকরি করবেন তো? এটা বিষয়ে একটু বলেন আমি সত্যি সমস্যার মধ্যে আছি। ভাই এদিকে। হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি সমস্যার মধ্যে আছি। আসলে আমার পরিবারের অবস্থাও শোচনীয়। তো আমি চাচ্ছি যে টিউশনি চাচ্ছি। তো টিউশনির পাশাপাশি যদি আমাকে কেউ আমার যোগ্যতা অনুযায়ী সুইটেবল কোনো জব দেয়, আমি অবশ্যই টিউশনিটা কি ধরনের চাকরি যাচ্ছে? এই রাত ভাই। আমার যোগ্যতা অনুযায়ী। যে পুলিশ সুপার মহোদয় তো আপনাকে একটা আশ্বাস হ্যাঁ। দিয়েছেন, ওই চাকরি আপনি করবেন তো জি, যদি জি। হয়? তো আমার যোগ্যতা অনুযায়ী যদি আমাকে চাকরি অফার করা হয়, আমি অবশ্যই চাকরি করব। হ্যাঁ, এখানে পুলিশ সুপার মহোদয় আমাকে বললেন যে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করা হবে। তো উনি অবশ্যই আমার জন্য একটা উপযুক্ত চাকরির ব্যবস্থা করেছেন বা করবেন। আমি আশাবাদী খুবই, আমার চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, আর চাকরিটা হলে আমি করবো। জি ভাই, আমরাও চাই আপনার চাকরিটা হোক। ধন্যবাদ ভাই।